১৯৯৩ সালটি রনের জন্য ছিল খুবই অদ্ভুত অভিজ্ঞতায় ভরা একটি বছর। এই ঘটনাগুলো আসলে শুরু হয় ১৯৯২ সালের ডিসেম্বর মাসে, যখন রন হঠাৎ এমন একজনের সঙ্গে দেখা করেন, যিনি সেই ব্যক্তির পরিবারের সদস্যদের চিনতেন, যিনি রনের সঙ্গে কাজ করেছিলেন। ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত গার্ডেন টুম্বে তাঁর খনন কাজে তিনি চুক্তির সিন্দুক খুঁজছিলেন। এই তরুণের নাম জামাল। তিনি একজন আরব যাকে রন খুবই শ্রদ্ধা করতেন। সেই ছিল সেই ছোট্ট তরুণ যে রনকে সাহায্য করেছিল মাউন্ট মরিয়ার ভেতরের সুড়ঙ্গের মধুচক্রের মতো ছোট ছোট ফাঁক দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে। সেই ছিল সেই তরুণ যে ১৯৮২ সালের জানুয়ারি মাসে সেই কক্ষে ঢুকেছিল যেখানে পরে রন চুক্তির সিন্দুক খুঁজে পেয়েছিলেন। আর সে দম নিতে নিতে ছুটে বেরিয়ে এসে বলেছিল, ওখানে কি আছে? ওখানে কি আছে? আমি আর ওখানে যাচ্ছি না। এরপর সে সুড়ঙ্গ ছেড়ে চলে যায় এবং আর কখনো ফিরে যায়নি। রন বলেছিলেন জামাল কেমন করে তাকে অনুরোধ করেছিল হেব্রনে তার বাড়িতে যেতে, পরিবারটিকে সাহায্য করার জন্য, যাতে তারা জানতে পারে সেই অদ্ভুত ঘটনাগুলোর কারণ যা বেশ কিছুদিন ধরে তাদের পরিবারকে ভোগাচ্ছিল। কিন্তু রন আপত্তি করেছিল, খনন কাজ থেকে সময় নিয়ে সেখানে যেতে চাইছিল না। অবশেষে একদিন রন প্রার্থনা করলেন এবং বললেন, যদি তার যাওয়া উচিত হয় তাহলে যেন বৃষ্টি হয়। আর পরের দিন যখন সত্যিই বৃষ্টি হল, তখন জামাল তাকে রাজি করিয়ে নিয়ে গেল। তাই জামাল রনকে বলেছিল, তাদের পারিবারিক বাড়িতে তারা বারবার দেখত বাড়ির পেছনের জমিতে আগুন জ্বলছে। তারা যখন দেখতে যেত কি জ্বলছে, তখন কিছুই খুঁজে পেত না। কোনো পোড়া কাঠ নেই, পোড়া জমি নেই, একেবারে কিছুই নেই। এবং তারা ভয়ে ছিল। তাই রন জামালের সঙ্গে গেল, পুরো পরিবারের সঙ্গে দেখা করল এবং তাদের সঙ্গে সেই জায়গায় গেল যেখানে তারা আগুন দেখেছিল। রনের বিস্ময়ে সেখানে দেখার মতো কিছুই ছিল না। তিনি যখন দেখলেন জমিটা আমুর বাগান হিসেবে ব্যবহার হচ্ছে, তখন দেখলেন মাটির ওপরে চুনাপাথরের একটা খালি অংশ বেরিয়ে আছে। রন একটা বড় পাথর তুলে নিয়ে সেটা চুনাপাথরের ওপর ছুঁড়ে মারলেন। আর সবার বিস্ময়ে সেটা বাজনার মতো শব্দ করল, এক ধরনের ফাঁপা আওয়াজ, যেন পাথরের ভেতরে ফাঁকা জায়গা আছে। রন যখন তাদের জিজ্ঞেস করলেন জমিতে কোনো গুহা আছে কিনা, তারা আসলে কিছু জানত না, কিন্তু পরে তারা তাকে একটা পাথুরে জায়গার প্রবেশপথ দেখাল, যেটা ঢোকার জন্য খুব ছোট ছিল। তারা এটাকে আবর্জনার গর্ত হিসেবে ব্যবহার করছিল। কৌতূহলজনকভাবে ঠিক যেমনটা সে বাগানে খনন করছিল, কবরটাও তাদেরই ছিল। আবর্জনার গর্ত, আর সেখানেই শেষ। কিন্তু তারপর ১৯৯২ সালের ডিসেম্বরে রন জানতে পারলেন যে পরিবারটি এখনও একই বাড়িতে, একই জমিতে আছে এবং তিনি তাদের দেখতে গেলেন, সাবধানে ভাবছিলেন তারা তাকে মনে রাখবে কি না, বা তার চেয়েও গুরুত্বপূর্ণ, তারা তাকে স্বাগত জানাবে নাকি রাগ করবে যে তিনি এসেছেন। তিনি পৌঁছানোর পর তারা তাকে উষ্ণভাবে স্বাগত জানাল এবং এখানেই ছিল ব্যাপারটা। এখানেই রন জানতে পারলেন যে জামাল আর হেব্রনে থাকেন না। সে ১৯৮০-এর দশকে জর্ডানে গিয়েছিল এবং কাকতালীয়ভাবে সেখানেই ছিল। যখন এই নিয়ম জারি হয়েছিল যে সেই সময় যারা দেশের বাইরে ছিলেন তারা আর ইসরায়েলে ফিরে আসতে পারবেন না। আমি বিস্তারিত জানি না, শুধু এটুকু মনে হচ্ছে কোনোভাবে সে তার নাগরিকত্ব হারিয়েছিল, অবিশ্বাস্যভাবে। ১৯৯৩ সালের এপ্রিল মাসে আমরা জেরুজালেম থেকে হেব্রনের পথে ছিলাম। ১৯৯৩ সালে এই যাত্রা ছিল খুবই বিপজ্জনক। তখন বাতাসে ছিল টানটান উত্তেজনা। আমাদের ইসরায়েলে দুটি গাড়ি ভাড়া করতে হয়েছিল, একটি ইসরায়েলি কোম্পানি থেকে ইসরায়েলের ভেতরের জায়গার জন্য, আরেকটি আরব কোম্পানি থেকে ফিলিস্তিনি এলাকার জন্য। না হলে যদি আমরা ইসরায়েলি গাড়ি নিয়ে ফিলিস্তিনি এলাকায় ঢুকতাম, তাহলে আমাদের গাড়িতে পাথর ছোঁড়া হতো। আমরা গাড়ির সামনের জানালায় চেনাজানা আরব হেড্রেস রেখে দিয়েছিলাম, কারণ আমাদের বলা হয়েছিল এটা ফিলিস্তিনিদের জন্য একটা সংকেত, যাতে তারা গাড়িতে পাথর না ছোড়ে। আর আবারও আমরা খুবই নার্ভাস ছিলাম।
রনের বিশ্বাস ছিল এই পরিবারের জমিতেই রয়েছে আসল মাকপেলা গুহা, যেখানে আব্রাহাম ও তার পরিবার সমাহিত। তিনি আগেই কখনো তাদের এটা বলেননি এবং জানতেন এটা খুবই সংবেদনশীল বিষয় হবে, কারণ তারা আরব এবং তারা হেব্রনে থাকেন, ঐতিহ্যবাহী স্থানের কাছাকাছি। গল্পটা অনেক বড়, আর এই অংশে, অর্থাৎ প্রথম পর্বে, আমরা এই পরিবারের জমির ইতিহাস নিয়ে আলোচনা করব। আমি কোনো মুখ দেখাতে পারব না এবং তাদের পরিচয় গোপন রাখব। তারা অসাধারণ এক পরিবার এবং আমাদের সঙ্গে ঠিক সেইভাবেই আচরণ করেছেন, যেমন আব্রাহাম তার বাড়িতে আসা কোনো অপরিচিতের সঙ্গে করতেন। আমরা তাদের এক বাড়িতে ছিলাম এবং তারা আমাদের জন্য যতটা সম্ভব ভালো খাবার রান্না করে খাইয়েছেন। তাদের জমি ছিল হেব্রনের এক পাহাড়ের চূড়ায়, বড়, সমতল এক প্রান্তর। তাদের ছিল আঙুরের বাগান এবং তারা জমিতে চাষ করতেন। এক রাতে আমরা ওপরে বসে থাকলে তারা আমাদের বলেছিল কিভাবে তারা উপরে বসে উপসাগরীয় যুদ্ধের সময় স্কাড মিসাইল দেখতে পেতেন। কেমন যেন অদ্ভুতভাবে এখানে আমি নিরাপদ বোধ করছিলাম, রণ করছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। যে জায়গায় তারা 1970-এর দশকে আগুন জ্বলতে দেখেছিল, সেটাও ছিল এই উপরে। এখন পর্যন্ত রন তাকে তার সন্দেহের কথা জানিয়েছিল, আর তখন তারা সে বিষয়ে কথা বলেছিল। তারা বিশ্বাস করত না যে ম্যাকপিলার গুহার প্রচলিত স্থান তাই আসল, এবং তাদের জমিতে আসল গুহা থাকতে পারে, এই সম্ভাবনায় তারা স্পষ্টতই উত্তেজিত ছিল। এক ভাই এবং তাদের মা ক্যামেরার সামনে আগের বছরগুলোতে দেখা কিছু বিষয় নিয়ে কথা বলেছিলেন। চলুন তার কথা বলি। ঠিক আছে, বলুন। তার বয়স ৭৬ বছর। তার ১২ জন সন্তান আছে। এখন তারা সবাই পুরুষ ও নারী, আর আমি সবচেয়ে ছোট। আমার ২ জন সন্তান আছে, আর তার নাতি নাতনিও আছে। তাহলে ঠিক আছে, আর তিনি সেই ব্যক্তি যিনি আলো দেখেছিলেন। তিনি আলো দেখেছিলেন, আর মাঝে মাঝে যান ও আসেন। আর মুরগির ব্যাপারটা? আর মুরগিগুলো, তিনি সেগুলো দেখেননি। যিনি সেগুলো দেখেছিলেন, তিনি আমার বোন। তোমার বোন সেটা দেখেছিল। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমার ভাই সম্প্রতি একজন সাদা পোশাক পরা মানুষ দেখেছে। সে একজন সাদা পোশাক পরা মানুষকে দেখেছিল প্রায় ৬ বছর আগে, আর এই মানুষটি একটি বড় গুহার মধ্যে ঢুকে যায়। আর আমার ভাই এটা দেখে ভয় পেয়েছিল, তাই সে বুঝতে পারেনি এই মানুষটাকে। এটা ধুই। আর সে অদৃশ্য হয়ে যায় যখন সে গুহার মধ্যে ঢুকতে শুরু করে। এবং আমার অন্য ভাই এই গুহা থেকে কিছু আওয়াজ শুনেছিল। তুমি জানো, আমার মনে হয় জামাল আমাকে এইসব কথা অনেক বছর আগে 1979 সালে বলেছিল, আর আমি এসে মাটিতে আঘাত করলাম, আর মাটি ফাঁপা ছিল। যাই হোক, আমি নিশ্চিত এটা ঈশ্বরের কাছে একটা বিশেষ জায়গা। এখানে অনেক কিছু ঘটে, কিন্তু আমরা এটা অব্যক্ত ও অবদ্ধ। কারণ কখনো কখনো তুমি যদি হঠাৎ কিছু দেখো বা এমন কিছু দেখো যা তুমি চেনো না, তখন তুমি ভয় পাবে আর ঠিকমতো খেয়াল করবে না। ঠিক, তুমি ভালোভাবে দেখতে পারো না কারণ তুমি ভয় পেয়ে যাও। এটা হলে আমাদের গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, ওই ছেলেটাই একে গুজবাম্পস বলে। হয়তো। আমি জানি না আমরা একে কি বলি। হ্যাঁ, আমরা একে এটাই বলি। আর আমাদের বাবা আমাদের বলেছিলেন উনি এরকম অনেক কিছু অনেকবার দেখেছেন। তোমার মা যে বরহারের কথা বলেছিলেন, সেগুলোর কোনোটাই কি এই গুহা থেকে এসেছে, নাকি তুমি জানো? কিছুই জানি না।
জিজ্ঞেস করো। উনি সেগুলো জমিতে দেখেছিলেন, গুহার ভেতর নয়। গুহার ভেতর নয়। হ্যাঁ, ওদের দুজন আছে। আর ওদের দাঁত আছে, বড় বড় দাঁত, এইরকম এইরকম বড় দাঁত। আর ওরা পরে, যেমনটা আমি গতকাল বলেছিলাম, হলুদ খুলি। হলুদ খুলি। ওনাকে বলো যদি পারেন খুলির আকারটা হাতে দেখাতে। ইউনিকর্ন। ঠিক আছে, এটা খুলির আকার দেখাচ্ছে। এরকম। ঠিক আছে। কুয়াশকাঠির, ওদের দাঁত আছে, সব দাঁতই আছে। এখনো জায়গায় আছে। হ্যাঁ, এটার নাম কি? আমরা একে কি বলি? এটা উরু। উরুর হাড়। সিমার। সিমার বা উরু। উরু। এই উরুটা আমাদের তুলনায় প্রায় 2 গুণ বড়। ওহো, ঠিক আছে। ঠিক আছে। ব্রেক টাইম 0.5। তাহলে সেখানে থাকা সব হাড়ি আমাদের চেয়ে অনেক বেশি বড় ছিল। হ্যাঁ, হ্যাঁ, খুব বড়। ওটা ছিল 2 গুণ লম্বা। হ্যাঁ, এখন তিনি বলেছিলেন প্রায় 20-25 বছর আগে ওরা ওখানকার এক বিশেষ গুহায় প্রায় 10টা খুলির দাফন করেছিল। হ্যাঁ, উনি সেটা মনে রেখেছিলেন। আর আমার বাবা আমাকে বলেছিলেন মারা যাওয়ার আগে, যখন তারা জমি চাষের জন্য খুঁড়ছিল, তখন তারা 3জন মানুষের দেহ পেয়েছিল যাদের কবর দেওয়া হয়েছিল। খুব লম্বা, প্রায় 3 মিটার। আর তারা আবারও তাদের কবর দিয়েছিল, কারণ তারা ভেবেছিল আমাদের ধর্মে এটা অনুমোদিত নয়। মানুষদের তুলে আনা নয়, শুধু কবর দেওয়া। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর আমি এটা মনে আছে। ঠিক আছে। আর তিনি এটা আর কাউকে বলেননি, শুধু আমাকে বলেছিলেন। ঠিক আছে, তাই আমি জানি না। হয়তো আমরা এটা খুঁজে পেতে পারি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় একটু সময় দিলে আমরা এটা খুঁজে পাব। কারণ আমার মা জানেন কিছু জায়গা যেখানে এগুলো রাখা হয়েছে। ঠিক আছে। ভালো। বলাই বাহুল্য, আমরা এসব কথা শুনে মুগ্ধ হয়েছিলাম, বিশেষ করে সেই সাদা পোশাক পরা মানুষটির কথা যাকে বহু বছর আগে দেখা গিয়েছিল। তাদের জমি চাষ করার জন্য তাদের চাষ করতে হতো, আর সেই প্রক্রিয়ায় তারা আবিষ্কার করেছিল তাদের জমি কবর দিয়ে ভরা। তাদের মা কিছু বিশাল হাড় আর খুলি দেখেছিলেন, যেগুলো তিনি আমাদের বর্ণনা করেছিলেন। স্পষ্ট হয়ে উঠল যে এই কবরগুলোর কিছু ছিল কনানীয়দের। কিন্তু আসল কথা হল, হেব্রনের এই পাহাড়ের চূড়ায় ছোট এই সমতল ভূমি বহু দীর্ঘ সময় ধরে খুবই জনপ্রিয় কবরস্থান ছিল। কিন্তু কেন? এটা কি কারণ ইতিহাসের শুরু থেকেই তারা জানত যে এটি ছিল আব্রাহামের সমাধিস্থল?